আপনি কি জানেন আপনার মস্তিষ্কের মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে যা আপনার স্মৃতিশক্তিকে সুপার কম্পিউটারের চেয়েও তীক্ষ্ণ করে তুলতে পারে, যা আপনার কেরিয়ারকে আকাশ ছোঁয়া করতে পারে আর যা আপনার জীবনকে প্রতিদিন আরও সহজ আর সফল বানাতে পারে। কিন্তু সত্যি কথা হলো, আমাদের বেশিরভাগ মানুষ নিজেদের মস্তিষ্কের আসল ক্ষমতার খুব সামান্য অংশই ব্যবহার করি। ভাবুন তো, যদি আপনি সেই গোপন নিয়মগুলো জানতে পারেন যেগুলো দিয়ে মস্তিষ্ককে পুরোপুরি খুলে দেওয়া যায়, তাহলে আপনার জীবন কতটা বদলে যাবে। আজ আমরা কথা বলবো সেই 8টি ব্রেন রুলস নিয়ে, যা বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে তৈরি, আর যেগুলো মেনে চললে আপনি নিজের শেখার ক্ষমতা, সৃজনশীলতা আর উৎপাদনশীলতা কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। তাই এই পুরোটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি সেই সত্য জানতে চলেছেন যা আপনার চিন্তাভাবনাকে চিরকালের জন্য বদলে দেবে। মানুষের মস্তিষ্ক এক অসাধারণ সৃষ্টি, আর এটাকে বুঝতে পারলে আমাদের জীবন বদলে যেতে পারে। কারণ যখন আমরা মস্তিষ্কের কাজ করার আসল নিয়ম জেনে যাই, তখন আমরা পড়াশোনা, কাজকর্ম, সম্পর্ক, এমনকি নিজেদের অভ্যাসগুলোকেও আরও ভালো করে তুলতে পারি। এই কারণেই ডক্টর জন মেডিনার বই 8 ব্রেন রুলস সারা পৃথিবীতে এত জনপ্রিয় হয়েছে। এই বইতে তিনি মস্তিষ্ক সম্পর্কিত 8টা বড় নীতি ব্যাখ্যা করেছেন, যা আমাদের বলে দেয় কিভাবে আমাদের মস্তিষ্ক সবচেয়ে ভালো শেখে, মনে রাখে আর সিদ্ধান্ত নেয়। আর যখন এই নীতিগুলো আমরা রোজকার জীবনে প্রয়োগ করি, তখন আমাদের কাজ করার ধরন, চিন্তা করার ক্ষমতা আর অন্যদের সাথে সামঞ্জস্য অনেকটাই বদলে যায়। সবার প্রথম আর খুবই গুরুত্বপূর্ণ নিয়ম হলো, আমাদের মস্তিষ্ক শরীরের সাথে জুড়ে আছে। মানে যদি শরীর ফিট না থাকে, তো মস্তিষ্ক ফিট থাকতে পারে না। এর সোজা মানে হলো, আমরা যদি রোজ ব্যায়াম করি, হাঁটি বা হালকা দৌড়াই, তো মস্তিষ্কের নিউরনগুলো বেশি সক্রিয় থাকে, রক্ত চলাচল ভালো হয় আর নতুন জিনিস শেখার ক্ষমতা বেড়ে যায়। এই কারণেই অনেক বড় কোম্পানি আজকাল কর্মচারীদের ব্যায়ামের বিরতি দেয়, যাতে তাদের মনোযোগ আর উৎপাদনশীলতা বজায় থাকে। দ্বিতীয় নিয়ম বলে যে মস্তিষ্ক বিকশিত হতে কোটি কোটি বছর লেগেছে। মানে আমাদের চিন্তাভাবনা আর প্রতিক্রিয়া দেখানোর পদ্ধতি হঠাৎ করে তৈরি হয়নি, বরং এক দীর্ঘ বিবর্তনের ধারা পেরিয়ে এসেছে। এর প্রভাব হলো, আমরা বিপদ, আবেগ আর নতুন পরিস্থিতি বুঝতে প্রায়ই পুরনো প্যাটার্ন ব্যবহার করি। উদাহরণ হিসাবে, যখন আমরা কোনো অপরিচিতের সাথে দেখা করি, তো তক্ষুনি অনুমান করতে শুরু করি যে সামনের মানুষটা নিরাপদ নাকি বিপদের কারণ হতে পারে। এটা আমাদের বিবর্তনীয় প্রবৃত্তি, যা আমাদের বাঁচিয়ে রেখেছে। তৃতীয় নিয়মের কথা বলি, তো মনোযোগের শক্তি খুবই সীমিত। মানে আমরা এক সময় শুধু একটা কাজেই সত্যিকারের ফোকাস করতে পারি। মাল্টিটাস্কিং নামটা শুনতে ভালো লাগলেও আসলে আমাদের মস্তিষ্ক বারবার কাজ বদলাতে থাকলে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় আর ভুল বেড়ে যায়। তাই যখনই আমরা কোনো নতুন জিনিস শিখতে চাই বা কোনো বড় প্রজেক্ট করতে চাই, তখন সবচেয়ে ভালো উপায় হলো এক সময়ে একটা কাজই পুরো মনোযোগ দিয়ে করা। আর এই নিয়ম বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে অফিসের মিটিং সবখানেই খাটে। চতুর্থ নিয়ম বলে যে মানুষ সেসব তথ্য বেশি ভালো মনে রাখে যার সাথে আবেগ জড়িয়ে থাকে। যেমন ছোটবেলার কোনো ভয়ের ঘটনা বা খুব খুশি করা কোনো মুহূর্ত বছরের পর বছর মনে থাকে, যেখানে রোজকার সাধারণ কথাবার্তা তাড়াতাড়ি ভুলে যাই। এর মানে হলো, আমরা যদি শেখাকে মজাদার আর আবেগপূর্ণ করে তুলি, তো তার দখল অনেক মজবুত হবে। এই কারণেই ভালো শিক্ষক বা বক্তারা গল্প বলে পড়ান, কারণ গল্পে আবেগ থাকে আর সেগুলো সরাসরি মস্তিষ্কে গেঁথে যায়। পঞ্চম নিয়ম বলে যে ইন্দ্রিয়গুলো পরস্পর সংযুক্ত। যখন আমরা কোনো তথ্য একসাথে শুনি, দেখি আর অনুভব করি, তো মস্তিষ্ক সেটাকে আরও গভীরভাবে ধরে রাখে। যেমন আমরা শুধু বই পড়লে স্মৃতি সীমিত থাকে, কিন্তু সেই বইয়ের কথা শুনি, ছবি দেখি আর নিজে অনুভব করি, তো সেই জ্ঞান দীর্ঘদিন আমাদের সাথে থাকে। তাই শিক্ষা হোক বা কোনো পণ্য বিক্রি, মাল্টিসেন্সরি অভিজ্ঞতা তৈরি করা খুব কার্যকর। ষষ্ঠ নিয়ম হলো, আমাদের দৃষ্টিশক্তি বাকি ইন্দ্রিয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানুষ সবচেয়ে আগে আর সবচেয়ে দ্রুত জিনিসগুলো চোখ দিয়ে ধরে। এই কারণেই প্রেজেন্টেশন বা ভিডিওতে ছবি, গ্রাফ আর রং মানুষকে বেশি আকর্ষণ করে। আপনি যদি চান কেউ আপনার কথা শুনুক আর আপনার চিন্তা বুঝুক, তো সেগুলোকে ভিজুয়াল রূপে দেখানো সবচেয়ে কার্যকর উপায়, কারণ মস্তিষ্ক ছবিগুলো শব্দের চেয়ে অনেক দ্রুত প্রসেস করে। সপ্তম নিয়ম স্মৃতির সাথে যুক্ত। আসলে স্মৃতি ছবি তোলা ক্যামেরার মতো পারফেক্ট নয়, বরং প্রতিবার বদলাতে থাকে। যখন আমরা কোনো কথা বারবার মনে করি, তো সেটা ধীরে ধীরে বদলে যায়। এই কারণেই দুজন মানুষ একই ঘটনার আলাদা আলাদা বিবরণ দিতে পারে,
কিন্তু একটা কথা পাকা যে বারবার অনুশীলন করলে স্মৃতি মজবুত হয়। এই কারণেই ছাত্ররা বারবার রিভিশন করলে দীর্ঘদিন মনে থাকে। অষ্টমতম আর শেষ নিয়ম বলে যে প্রতিটা মস্তিষ্ক আলাদা। কেউ গণিতে তীক্ষ্ণ তো কেউ সঙ্গীতে, কেউ খুব তাড়াতাড়ি পড়ে নেয় তো কেউ ধীর গতিতে কিন্তু গভীরভাবে বোঝে। তাই সবার জন্যে একরকম পদ্ধতি কাজ করে না। আমাদের নিজেদের শক্তি আর দুর্বলতা চিনে সেই অনুযায়ী শেখার আর কাজ করার পরিকল্পনা বানানো উচিত। এই সব নিয়ম যদি খেয়াল করেন তো দেখবেন এগুলো শুধু পড়াশোনা আর শিক্ষায় নয়, বরং আমাদের রোজকার জীবনেও খাটে। যেমন বেশি মনে রাখতে হলে পড়ার সময় ভিজুয়াল আর গল্পের ব্যবহার করুন। বেশি ফোকাস করতে চাইলে মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। আর মস্তিষ্ককে দীর্ঘ সময় সুস্থ রাখতে চাইলে নিয়মিত ব্যায়ামকে জীবনের অংশ করে নিন। এভাবে এই 8 ব্রেইন রুলস আমাদের জানায় যে মানুষের মস্তিষ্ক কোনো সাধারণ যন্ত্র নয়, বরং খুবই সংবেদনশীল আর নমনীয় অঙ্গ, যাকে বুঝে আর সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা পুরো জীবনের দিক বদলে ফেলতে পারি। ভাবুন তো, যদি প্রতিটা বাচ্চা এই নিয়মগুলো বুঝে পড়াশোনা করে, প্রতিটা কোম্পানি এগুলো মাথায় রেখে নিজেদের কর্মচারীদের কৌশল তৈরি করে, আর প্রতিটা মানুষ এগুলো মেনে নিজের জীবনযাপন করে, তাহলে সমাজে কত ইতিবাচকতা, উন্নতি আর নতুনত্ব আসতে পারে। এই কারণেই এই বই শুধু একটা বিজ্ঞানের বই নয়, বরং জীবনকে সত্যিকারের অর্থে বাঁচার একটা ছক। আমাদের মস্তিষ্ক আর শরীর পরস্পর এমনভাবে জড়িয়ে আছে যেমন কোনো গাছ আর তার শিকড়। যদি শিকড় সুস্থ না থাকে তো গাছ কখনো সবুজ থাকতে পারে না। ঠিক তেমনি আমাদের শরীর যদি সক্রিয় না থাকে তো মস্তিষ্ক কখনো তীক্ষ্ণ আর সৃজনশীল থাকতে পারে না। এই কারণেই জন মেডিনা তার বইয়ে সবার প্রথম যে নিয়মের ওপর জোর দিয়েছেন সেটা হলো ব্যায়াম। কারণ ব্যায়াম শুধু শরীরকে ফিট রাখে না, বরং মস্তিষ্কের স্বাস্থ্যের সবচেয়ে বড় মাধ্যমও বটে। যখন আমরা হাঁটি, দৌড়াই বা হালকা ব্যায়াম করি তো আমাদের হৃদযন্ত্রের গতি বাড়ে আর রক্ত চলাচল বৃদ্ধি পায়। এই রক্ত সরাসরি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় আর প্রতিটা নিউরনকে বেশি অক্সিজেন আর পুষ্টি দেয়। এর ফলে মস্তিষ্ক বেশি সক্রিয়, সতর্ক আর কেন্দ্রীভূত থাকে। অনেক গবেষণা এটা প্রমাণ করে দিয়েছে যে নিয়মিত ব্যায়াম করা মানুষদের মধ্যে নতুন জিনিস শেখার ক্ষমতা বেশি থাকে, তাদের স্মৃতিশক্তি মজবুত থাকে আর তাদের মেজাজও ভালো থাকে। আপনি নিজেই ভাবুন তো, যখন কখনো সকাল সকাল হেঁটে আসেন তো মন হালকা কেন লাগে? হঠাৎ করে মস্তিষ্ক পরিষ্কার কেন মনে হয়? আর কাজ করার উৎসাহ কেন বেড়ে যায়? আসলে এসবই ব্যায়ামের কারণে মস্তিষ্কে নিঃসৃত রাসায়নিকের কামাল। ব্যায়াম করার সময় আমাদের মস্তিষ্কে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর মানে BDNF নামের একটা প্রোটিন বের হয়, যাকে বিজ্ঞানীরা মস্তিষ্কের জাদুকরী সার বলেন। এটা নতুন নিউরনের জন্ম দেয় আর পুরনো নিউরনদের মধ্যে সংযোগ মজবুত করে, মানে মস্তিষ্ক সত্যি আরও শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই ডাক্তাররা বলেন, যদি আপনি পড়াশোনা বা কাজে ভালো পারফরমেন্স করতে চান তো শরীরকে প্রতিদিন কমপক্ষে আধ ঘন্টা সক্রিয় রাখুন। আরেকটা মজার কথা হলো, আমাদের পুরো বিবর্তনের ইতিহাস শারীরিক সক্রিয়তায় ভরা। আমাদের পূর্বপুরুষরা শিকারী আর সংগ্রাহক ছিলেন। তারা রোজ কয়েক কিলোমিটার হাঁটতেন, দৌড়াতেন, তখনই তাদের মস্তিষ্ক আর শরীর দুটোই মজবুত থাকত। কিন্তু আজকের জীবনযাত্রায় আমরা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকি, স্ক্রিনে চোখ গেড়ে থাকি আর শরীর নাড়াচাড়া করার সময়ই পাই না। এই কারণেই মেদ বৃদ্ধি, মানসিক চাপ আর স্মৃতিশক্তির দুর্বলতার মতো সমস্যা বাড়ছে। আমরা যদি নিজেদের মস্তিষ্কের পুরো ক্ষমতা জাগাতে চাই তো আমাদের দিনচর্যায় সক্রিয়তা যোগ করতেই হবে। সেটা সকালের হাঁটা হোক, সাইকেল চালানো হোক, নাচ করা হোক বা শুধু সিঁড়ি বেয়ে ওঠা হোক না কেন। অনেক বড় বড় কোম্পানি যেমন গুগল আর মাইক্রোসফট এখন অফিসে জিম আর খেলার জায়গা বানাচ্ছে, যাতে কর্মচারীরা মাঝে মাঝে সক্রিয় হতে পারে আর তাদের মস্তিষ্ক তরতাজা থাকে। এটা শুধু ফ্যাশন নয়, বরং বিজ্ঞানের ওপর ভিত্তি করা পদক্ষেপ। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তো এটা আরও বেশি কার্যকর। যে বাচ্চারা খেলাধুলায় অংশ নেয় তাদের পড়াশোনায় আগ্রহ আর পারফরমেন্স দুটোই ভালো হয়। অন্যদিকে যে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা বইয়ে মুখ গুজে থাকে কিন্তু শরীর নাড়ায় না, তারা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় আর তাদের মনোযোগ ভেঙে যায়। একটা ছোট্ট উদাহরণ নিন।
ধরুন আপনি কোনো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আর রোজ কয়েক ঘন্টা পড়ছেন। যদি আপনি মাঝে মাঝে 20 মিনিট হেঁটে আসেন তো আপনার মস্তিষ্ক বেশি সময় ধরে ফোকাসড থাকবে আর মনে রাখার ক্ষমতাও বাড়বে। অন্যদিকে বিরতি না নিয়ে একটানা পড়তে থাকলে ক্লান্তি বাড়বে আর কিছুক্ষণ পরেই ভুলে যেতে শুরু করবেন। আসলে মস্তিষ্কও পেশির মতো, একে মজবুত করতে ব্যায়াম দরকার, আর এই ব্যায়াম শরীরের মাধ্যমেই হয়। আরেকটা মজার তথ্য হলো, ব্যায়াম শুধু স্মৃতিশক্তি আর মনোযোগেই কাজ করে না, বরং মানসিক অসুস্থতা থেকেও রক্ষা করে। বিষণ্ণতা আর দুশ্চিন্তার মতো রোগে ব্যায়ামকে প্রাকৃতিক চিকিৎসা হিসেবে মানা হয়, কারণ এটা এন্ডরফিন নামের খুশির হরমোন নিঃসরণ করে, যা মেজাজ ভালো করে দেয়। তো আপনি যদি কখনো বিষণ্ণ বা চিন্তিত বোধ করেন তো ওষুধ খাওয়ার আগে কিছুক্ষণ জোরে হেঁটে দেখুন, নিজেই ফরক বুঝতে পারবেন। এখন ভাবুন যদি এই নিয়ম পুরো পৃথিবী মানতে শুরু করে। বাচ্চারা স্কুলে পড়াশোনার মাঝে খেলাধুলাকে বাধ্যতামূলক মানে, অফিসে মানুষ মিটিংয়ের মাঝে হাঁটতে হাঁটতে মিটিং করে, আর প্রতিটা বাড়িতে লোকজন পরিবারের সাথে সন্ধ্যায় হাঁটতে বেরোয়, তাহলে কত বড় পরিবর্তন আসতে পারে। মস্তিষ্ক শুধু তীক্ষ্ণই হবে না, বরং সমাজও সুস্থ আর সুখী হয়ে উঠবে। এই কারণেই বইয়ে বলা হয়েছে, যদি আপনি নিজের চিন্তাভাবনা, শেখার ক্ষমতা আর সৃজনশীলতা বাড়াতে চান তো সবার প্রথম পদক্ষেপ হলো নিজের শরীরকে সক্রিয় রাখা, কারণ একটা সচল শরীরই একটা সচেতন মস্তিষ্কের জন্ম দেয়। মানুষের মস্তিষ্ককে বুঝতে হলে আমাদের এর শিকড় পর্যন্ত যেতে হবে, আর শিকড় সবসময় আমাদের বিবর্তনের ইতিহাসে লুকিয়ে থাকে। ডক্টর জন মেডিনার দ্বিতীয় ব্রেন রুল এই সত্যের ওপরই দাঁড়িয়ে আছে যে মানুষের মস্তিষ্ক লক্ষ লক্ষ বছরের যাত্রা করে আজকের এই রূপে পৌঁছেছে। আমরা হঠাৎ করেই আজকের আধুনিক মানুষ হয়ে যাইনি, বরং হাজারো প্রজন্ম নিজেদের অভিজ্ঞতা আর চ্যালেঞ্জের সাথে লড়াই করতে করতে মস্তিষ্ককে গড়ে তুলেছে। এই কারণেই আজও আমাদের চিন্তা করার আর প্রতিক্রিয়া দেখানোর পদ্ধতি অনেকটাই সেই আদিম প্রবৃত্তির সাথে জড়িয়ে আছে, যেগুলোর দরকার ছিল জঙ্গল আর গুহার যুগে। বিজ্ঞানীদের মতে মানুষের মস্তিষ্ক তখনই সবচেয়ে দ্রুত বিকশিত হয়েছিল যখন আমাদের পূর্বপুরুষরা শিকারী আর সংগ্রাহক ছিলেন। তারা রোজ কয়েক কিলোমিটার হেঁটে চলতেন, বন্য জানোয়ারের হাত থেকে বাঁচতেন, খাবারের খোঁজ করতেন আর প্রতি মুহূর্তে বিপদের মোকাবিলা করতেন। সেই সময় যাদের মস্তিষ্ক দ্রুত সমস্যা সমাধান করতে পারত তারা বেঁচে থাকত, আর যাদের মস্তিষ্ক ঢিলেমি করত তারা শেষ হয়ে যেত। মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের নিয়ম সরাসরি আমাদের মস্তিষ্কের উপর প্রয়োগ হয়েছিল। এই কারণেই আজও আমাদের মস্তিষ্ক বিপদকে তক্ষুনি চিনে নিতে পারদর্শী। যেই না কোনো জোরে আওয়াজ আসে বা হঠাৎ কোনো নড়াচড়া দেখি তো আমরা সচেতন হয়ে যাই। এই রিফ্লেক্স আমাদের পূর্বপুরুষরা সিংহ আর বাঘের হাত থেকে বাঁচার জন্য তৈরি করে গেছেন। এখন ভাবুন, যখন আমরা অফিসে বসে আছি আর হঠাৎ মোবাইলের ঘন্টি বাজে বা কোনো নোটিফিকেশন আসে তো আমরা তক্ষুনি সেদিকে মনোযোগ কেন দিই? আসলে এটা আমাদের সেই পুরনো প্রবৃত্তি যা মস্তিষ্ককে বলে যে হঠাৎ আসা আওয়াজ বিপদের সংকেত হতে পারে, তাই তক্ষুনি মনোযোগ দাও। আরেকটা মজার উদাহরণ হলো আমাদের নতুন নতুন জিনিসে কৌতূহল কেন হয়। আসলে আমাদের পূর্বপুরুষদের জন্য নতুন এলাকা খুঁজে বের করা আর নতুন খাবারের উৎস আবিষ্কার করা জরুরি ছিল। এই কারণেই মস্তিষ্কে খোঁজার আর শেখার প্রবৃত্তি ঢোকানো হয়েছে। এই কৌতূহলই আমাদের আজ বৈজ্ঞানিক আবিষ্কার পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু বিবর্তনের কিছু অভ্যাস আজকের দুনিয়ায় আমাদের জন্য সমস্যাও হয়ে গেছে। যেমন আমাদের মিষ্টি আর তৈলাক্ত খাবার খুব পছন্দ, কারণ পুরনো যুগে এগুলো দুর্লভ ছিল আর শক্তির সবচেয়ে বড় উৎস ছিল। কিন্তু আজ যখন এসব সহজেই মেলে তো সেই প্রবৃত্তি মেদবৃদ্ধি আর অসুখের কারণ হয়। ঠিক তেমনি ভয় আর মানসিক চাপের প্রতিক্রিয়াও কখনো আমাদের বাঁচিয়ে রাখার জন্য জরুরি ছিল, কিন্তু এখন ছোটখাটো বিষয়েও সেই প্রতিক্রিয়া চলে আসে, যেমন পরীক্ষার ভয় বা অফিস প্রেজেন্টেশনের টেনশন, যদিও আসলে এগুলো প্রাণঘাতী বিপদ নয়। এসব বোঝার লাভ হলো আমরা নিজেদের প্রবৃত্তিগুলো আরও ভালোভাবে সামলাতে পারি। যখন আমরা জানি যে মস্তিষ্ক বিপদ তক্ষুনি নোটিস করে তো আমরা শিখতে পারি কোন বিপদ আসল আর কোনটা শুধু ভ্রম। যখন জানি যে মস্তিষ্ক সামাজিক সম্পর্ক থেকে বেড়ে ওঠে তো আমরা জেনে শুনে নিজেদের সম্পর্কগুলো মজবুত করার দিকে কাজ করতে পারি। কর্মজীবনেও এই নিয়ম খুব কাজের। যখন কোম্পানিগুলো তাদের কর্মচারীদের সহযোগী পরিবেশ, টিম ওয়ার্ক আর সামাজিক যোগাযোগ দেয় তো তাদের পারফরমেন্স ভালো হয়, কারণ মস্তিষ্ক সেই পরিবেশেই ভালো লাগে যা তার বিবর্তনের অংশ ছিল। আরও একটা গভীর কথা হলো আমাদের মস্তিষ্ক এখনও পুরোপুরি বিকশিত হয়নি। এটা ক্রমাগত বদলাচ্ছে, আর আগামী প্রজন্মে এটা আরও অন্যরকম হতে পারে। যেমন আজ ডিজিটাল প্রযুক্তির সাথে আমাদের চিন্তাভাবনা আর স্মৃতিশক্তির পদ্ধতি বদলাচ্ছে। আগে লোকে সব মনে রাখত, কিন্তু এখন তথ্য মনে রাখার চেয়ে বেশি জরুরি হয়ে গেছে সঠিক তথ্য সঠিক সময় খুঁজে বের করা।
মানে বিবর্তন এখনও চলছে। আমরা যদি বুঝে নিই যে মস্তিষ্কের প্রতিটা দিক বিবর্তনের ফল, তো আমরা নিজেদের আরও ভালো বুঝতে পারব আর নিজেদের ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারব। তাই মেডিনা বলেন, নিজের মস্তিষ্ককে বুঝতে হলে আমাদের পূর্বপুরুষদের বুঝতে হবে। যতক্ষণ আমরা জানি না এই অঙ্গ কিভাবে আর কেন তৈরি হলো, ততক্ষণ আমরা একে পুরোপুরি ব্যবহার করতে পারব না। এই নিয়ম আমাদের শেখায় যে মানুষের মস্তিষ্ক এক দীর্ঘ যাত্রার ফল, আর এই যাত্রার ছাপ আজও আমাদের প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা অভ্যাস আর প্রতিটা আবেগে দেখা যায়। আর যদি আমরা একে সঠিক দিশা দিই, তো আমরা নিজেদের চিন্তাভাবনাকেও এক নতুন স্তরে নিয়ে যেতে পারি। আমরা সবাই জানি যে মনোযোগ এমন এক শক্তি যা ঠিক করে দেয় আমরা কোনো জিনিস শিখব নাকি ভুলে যাব, সফল হব নাকি ব্যর্থ থাকব। আর ডক্টর জন মেডিনা তৃতীয় ব্রেইন রুল এর উপরেই দাঁড়িয়ে আছে যে মানুষের মস্তিষ্ক একসময় শুধু একটা জিনিসেই পুরোপুরি মনোযোগ দিতে পারে। মানে আসল মনোযোগ কখনোই মাল্টিটাস্কিংয়ের সুযোগ দেয় না। আমরা যতই গর্ব করে বলি যে একসাথে অনেক কাজ করতে পারি, কিন্তু সত্যি কথা হলো আমাদের মস্তিষ্ক বারবার কাজ বদলাতে বদলাতে নিজেকে ক্লান্ত করে ফেলে, আর ফলাফল হয় যে কোনো কাজই ঠিকমতো হয় না। আপনি নিজেই দেখুন না, যখন মোবাইলে মেসেজ করছেন আর সাথে সাথে টিভি দেখছেন, তো না চ্যাটে পুরোপুরি ডুবতে পারছেন, না টিভির গল্প ধরতে পারছেন। মাঝে মধ্যে মস্তিষ্ক এক জিনিস থেকে আরেক জিনিসে সুইচ করে, আর প্রতিবার একটু একটু করে মনোযোগ হারাতে থাকে। বিজ্ঞানীরা গবেষণায় পেয়েছেন যে মানুষ যখন মাল্টিটাস্কিং করে, তখন তাদের ভুল বেড়ে যায়, তাদের উৎপাদনশীলতা প্রায় 40% পর্যন্ত কমে যায়, আর সবচেয়ে বড় কথা, তাদের মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ে। এর মানে হলো, আমরা যদি সত্যিই কোনো কাজে উৎকর্ষতা চাই, তো সেটা পুরো তন্ময়তা আর একাগ্রতা দিয়ে করতে হবে। এখন প্রশ্ন হলো, মনোযোগ কিভাবে কাজ করে? আসলে মস্তিষ্ককে কোনো তথ্যে মনোযোগ টিকিয়ে রাখতে হলে সেই তথ্যকে বারবার নতুন আর মজারভাবে উপস্থাপন করতে হয়। কারণ মস্তিষ্ক একই রকম জিনিস তাড়াতাড়ি বিরক্তিকর মনে করে, আর তখন মনোযোগ সরে যায়। এই কারণেই ভালো শিক্ষকরা পড়াতে গিয়ে গলার ওঠানামা ব্যবহার করেন, গল্প বলেন, প্রশ্ন করেন আর উদাহরণ দেন, যাতে ছাত্রদের মনোযোগ ক্রমাগত তরতাজা থাকে। মেডিনা বলেন, আমাদের মনোযোগ প্রায় প্রতি 10 মিনিটে দুর্বল হতে শুরু করে। মানে দীর্ঘ সময় ধরে কিছু বোঝাতে চাইলে প্রতি 10 মিনিটে কোনো নতুন হোক বা মজার উপাদান জোড়া জরুরি। এই হোক একটা প্রশ্ন হতে পারে, কোনো মজার তথ্য হতে পারে, কোনো ছোট গল্প হতে পারে, বা কোনো ভিজুয়াল ছবি হতে পারে যা শ্রোতাকে আবার সক্রিয় করে দেবে। এই কারণেই টেড টক্সের মতো অনুষ্ঠান এত সফল, কারণ বক্তারা বারবার তাদের শ্রোতাদের মনোযোগ নতুন গল্প আর ভিজুয়াল দিয়ে ধরে রাখেন। মনোযোগ বাড়ানোর আরেকটা উপায় হলো বাধাগুলো কমানো। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের মনোযোগ প্রতি মুহূর্তে টানা হচ্ছে। মোবাইল নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, ইমেল আর অসংখ্য বাধা আমাদের একটা কাজে কেন্দ্রীভূত থাকতে দিচ্ছে না। আর যদি সত্যি পড়াশোনা করতে হয় বা কোনো গভীর চিন্তার কাজ করতে হয়, তো বাধাগুলো বন্ধ করতে হবে, নোটিফিকেশন অফ করতে হবে, আর মস্তিষ্ককে এই পরিবেশ দিতে হবে যে এখন শুধু এই কাজটাই করতে হবে। শেষে মেডিনা বলেন, মনোযোগ শুধু একটা দক্ষতা নয়, বরং এটা জীবনযাপনের শিল্প। যে মানুষ নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে শিখে যায়, সে যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে পারে। সে ছাত্র হোক, শিক্ষক হোক, বিজ্ঞানী হোক বা উদ্যোক্তা। তাই আমরা যদি চাই আমাদের মস্তিষ্ক তার পুরো ক্ষমতা দিয়ে কাজ করুক, তো মনোযোগের নিয়ম বুঝতে আর মানতেই হবে। কারণ মনোযোগই সেই দরজা যার ছাড়া শেখা, মনে রাখা আর সৃজনশীলতা সব অসম্পূর্ণ থেকে যায়। মেডিনা বলেন, আমাদের মস্তিষ্ক সবার আগে ভিজুয়াল মানে দৃশ্য তথ্য ধরে, কারণ বিবর্তনে মানুষ সবচেয়ে বেশি ভরসা চোখের উপর করেছে। কিন্তু যখন সেই দৃশ্য তথ্য আওয়াজ, স্পর্শ বা গন্ধের মতো অন্য ইন্দ্রিয়ের সাথে জুড়ে যায়, তো তার প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। ভাবুন, আপনি যদি কোনো বাগানে যান আর শুধু ফুল দেখেন তো সুন্দর লাগবে, কিন্তু যদি তার সুগন্ধ নেন, পাখির ডাক শোনেন আর পাতা ছোঁন, তো সেই অভিজ্ঞতা অবিস্মরণীয় হয়ে যায়। এটাই মাল্টিসেন্সরি অভিজ্ঞতা।
এই নিয়ম আমাদের বলে যে শেখা আর শেখানোর সবচেয়ে ভালো উপায় হলো যতটা সম্ভব ইন্দ্রিয় যোগ করা। যেমন কোনো বাচ্চাকে বিজ্ঞান পড়াতে হলে শুধু বই দেখানো যথেষ্ট নয়, বরং পরীক্ষা করাতে হবে, মডেল দেখাতে হবে, আওয়াজ শোনাতে হবে আর অনুভব করাতে হবে। তখনই তার মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হবে। এই কারণেই ভালো স্কুল বাচ্চাদের শুধু লেকচার দেয় না, বরং পরীক্ষাগার, ভিজুয়াল এইড আর ফিল্ড ট্রিপের ব্যবহার করে। মার্কেটিংয়ের দুনিয়াতেও এই নিয়ম খুব কাজের। কোম্পানিগুলো চায় তাদের ব্র্যান্ড গ্রাহকের মস্তিষ্কে দীর্ঘদিন থাকুক, তাই তারা শুধু বিজ্ঞাপন দেখায় না, বরং জিঙ্গেল বানায় যা শুনেও মানুষ ব্র্যান্ড মনে রাখবে, বা প্যাকেজিংয়ে এমন সুগন্ধ দেয় যা আলাদা পরিচয় তৈরি করে। ভাবুন, যখন আপনি কোনো রেস্তোরাঁয় যান তো শুধু খাবার ভালো লাগে না, বরং সেখানকার আলো, সঙ্গীত আর পরিবেশও অভিজ্ঞতার অংশ হয়। এই কারণেই কিছু জায়গা আমাদের চিরকাল মনে থাকে। মস্তিষ্কের জন্য ইন্দ্রিয়ের এই মেলামেশা এক ধরনের সুপার পাওয়ার, কারণ এটা শুধু স্মৃতি বাড়ায় না, বরং শেখাকে মজাদারও করে তোলে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ছাত্ররা শুধু পড়ে শিখলে তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু যাদের সেই তথ্য ছবি, ভিডিও আর পরীক্ষার সাথে দেওয়া হয় তারা দীর্ঘদিন মনে রাখে আর ভালো পারফরমেন্স করে। মস্তিষ্কের স্মৃতির এই নিয়ম রোজকার জীবনেও খুব কাজের। যেমন কোনো নতুন দক্ষতা শিখছেন তো একদিনে দীর্ঘ সময় করার বদলে রোজ অল্প অল্প সময়ের জন্য করুন। এই পদ্ধতি বেশি কার্যকর হবে, কারণ মস্তিষ্ককে মাঝে মধ্যে বিশ্রাম আর পর্যালোচনার সুযোগ মেলে। মেডিনা এটাও বলেন যে মনে রাখার প্রক্রিয়া শুধু পুনরাবৃত্তি থেকে নয়, বরং আবেগ আর উদাহরণ থেকেও মজবুত হয়। মানে যদি কোনো তথ্যের সাথে আমাদের আবেগের যোগ থাকে তো সেটা নিজে থেকেই মনে থাকে। যেমন ছোটবেলার কোনো বিশেষ ঘটনা কেন মনে থাকে? কারণ তার সাথে আবেগ জড়িয়েছিল। কিন্তু সেই ঘটনা যদি আবেগহীন হতো তো হয়তো ভুলে যেতাম। বইটা আমাদের এটাও শেখায় যে মানুষের মস্তিষ্ক স্থির নয়, বরং নমনীয়। প্রতিটি অভিজ্ঞতায় তা বদলায় আর নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়। এর মানে হলো আমরা যে বয়সেই থাকি না কেন, চ্যালেঞ্জ যতই বড় হোক না কেন, এই নিয়মগুলো মানলে আমরা শিখতে পারবো, এগিয়ে যেতে পারবো আর নিজেকে নতুনভাবে গড়তে পারবো। তাই কখনো ভাবা উচিত নয় যে দেরি হয়ে গেছে বা আর কিছু করার নেই, কারণ মস্তিষ্কের আসল শক্তিটাই হলো সে সব সময় পরিবর্তিত হওয়ার আর বেড়ে ওঠার ক্ষমতা রাখে। এই বইটা শুধু মস্তিষ্কের বৈজ্ঞানিক দিকের কথা বলে না, বরং মনে করিয়ে দেয় যে মানুষের সবচেয়ে বড় সম্পদ তার মস্তিষ্ক, আর এটাকে সঠিকভাবে বুঝে ব্যবহার করতে পারলে অসম্ভবকেও সম্ভব করা যায়। শেষে এটুকুই বলা যায়, এই বইটা শুধু মস্তিষ্কের গল্প নয়, এটা জীবনের প্রতিটি দিকের একটা পথ নির্দেশিকা। এটা মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের ভেতরে অসীম সম্ভাবনা আছে, এবং মস্তিষ্ককে সঠিক দিক দিতে পারলে আমরা শুধু নিজেকে নয়, গোটা পৃথিবীকেও বদলে দিতে পারি।